ঐতিহাসিক জুলাই ঘোষণা আজ। বিশেষ ট্রেনে ঢাকার পথে ছাত্র জনতা। রাজশাহীতে জরাজীর্ণ ট্রেন দেয় শিক্ষার্থীদের ক্ষোভ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসের নানা আয়োজন। বছর পেরোলেও শহীদদের স্মৃতি রক্ষায় উদ্যোগ না থাকায় পরিবারের হতাশা। পাট সংকটে কুমিল্লায় 6 বছরে বন্ধ 6 কারখানা। ফের উৎপাদনে যেতে সরকারকে এগিয়ে আসার আহ্বান। এবং নড়াইলে 100 বছরের পুরনো পরিত্যক্ত ভবনে বিচার কাজ বরাদ্দ না পাওয়ায় শুরু হয়নি নতুন ভবন নির্মাণ। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। গণ অভ্যুত্থানের 1 বছরের মাথায় আজই মানিক মিয়া এভিনিউয়ে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মুক্তিযুদ্ধ সহ অতীতের বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটের বর্ণনা থাকবে এই ঘোষণাপত্রে। এছাড়া আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা ও নিপীড়নের বিচারের পাশাপাশি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র সংস্কারের উল্লেখ থাকবে ঘোষণাপত্রে। এটি প্রকাশ উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে ব্যাপক প্রস্তুতি। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ ড্রোন শো এর আয়োজন থাকছে। বেলা 11টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠান শুরু হবে কলরব ও সাইমুম শিল্প গোষ্ঠীর গান দিয়ে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে রাত 8টায় পরিবেশিত হবে আর্টসেলের গান। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলন আওয়ামী লীগ সরকার পতনের পর গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গেল বছরের শেষ দিনে 31শে ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেওয়া হয়। তখন ঐক্যের স্বার্থে অভ্যুত্থানের সব পক্ষকে সঙ্গে নিয়ে ঘোষণাপত্র তৈরির আশ্বাস দেয় সরকার। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে জুলাই যোদ্ধাদের নিয়ে ঢাকায় আসছে 8 জোড়া বিশেষ ট্রেন। চট্টগ্রাম জুলাই ঘোষণা শুনতে ভোর হতে স্টেশনে আসতে থাকে ছাত্র জনতা। সকাল 7:15টায় ছাত্র জনতাকে নিয়ে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়া 16 বগির বিশেষ ট্রেনটি, যেটি পথে আরও 6টি স্টেশনে থামবে। এ সময় দেরিতে হলেও জুলাই ঘোষণা বড় প্রাপ্তির বলে জানান ছাত্র জনতা। ট্রেনটি বেলা 1টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এদিকে রংপুর থেকে ছাত্র জনতাকে নিয়ে বিশেষ ট্রেনটি সোমবার রাত 11:30টার দিকে রওনা দেয়। ট্রেনটি সকাল 8:30টার দিকে ঢাকায় পৌঁছায়। অন্যদিকে সিলেটে ভোর 5টায় রওনা দেয় জুলাই যোদ্ধাদের বহন করা বিশেষ ট্রেনটি, যা বেলা 1টায় ঢাকায় পৌঁছাবে। তবে রাজশাহীতে রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় দাবি করে রাজশাহী রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জুলাই যোদ্ধারা। পরে সকাল 8টায় বিশেষ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপরও কিছু সংখ্যক শিক্ষার্থী ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি থেকে আটকে রাখে। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে সেটি 8:15 ছাড়ে। এতে স্বাভাবিক হয় রাজশাহীর সাথে সারা দেশের ট্রেন চলাচল। বিশেষ ট্রেনের কারণে দেখা যাচ্ছে আমরা যারা জুলাই যোদ্ধারা একে অপরের সাথে অনেকদিন ধরে আমরা ডিসকানেক্টেড। আমরা আজকে আমাদের একটা রিইউনিয়ন হয়ে যাচ্ছে। নেক্সট জেনারেশন এটা দেখে যাতে এটা বুঝতে পারে যে জুলাইতে একটা আন্দোলন হয়েছিল, ফ্যাসিস্ট সরকারদের পতন ঘটেছিল এই আন্দোলনের মাধ্যমে। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী চলছে র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে শোয়েব রহমান ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। প্রথমেই শোয়েব, আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামে কি আয়োজন চলছে, বিস্তারিত জানাবেন। চট্টগ্রামে এই মুহূর্তে আমরা একটি শোভাযাত্রায় রয়েছি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই শোভাযাত্রা বের করেছে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর শাখা। সকাল 10:30টায় বহদ্দারহাট মোড় থেকে এই মিছিলটি শুরু হয়েছে এবং এই মিছিলটি বহদ্দারহাট থেকে শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু নগরীর 2 নম্বর গেট মোড়ে এসেছে এবং এখানেই তাদের এই মিছিলের শেষ গন্তব্য। এবং আমরা দেখেছি যে ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মী মাথায় জাতীয় পতাকা বেঁধে, সে সাথে হাতেও জাতীয় পতাকা রেখে এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে কিন্তু তারা এই
শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং সেখানে তারা বিভিন্ন যারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন সেই শহীদদের ছবি সংবলিত ব্যানার কিন্তু হাতে নিয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং শোভাযাত্রা শুরুর আগে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা এই শোভাযাত্রার উদ্দেশ্য হিসেবে তারা জানিয়েছেন যে জুলাইয়ের যে চেতনা সেই চেতনাকে ছড়িয়ে দিতে এবং সেই সাথে সরকারের কাছে এই চেতনা বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সেই সাথে জুলাইয়ের যারা শহীদ রয়েছেন সেই শহীদদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতেই কিন্তু মূলত এই শোভাযাত্রা তারা করছেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই কিন্তু মূলত তারা এই কর্মসূচির মাধ্যমে তারা জানান দিতে চান যে জুলাইয়ের যে চেতনা সেটিকে তারা ধারণ করেন এবং সেই সাথে সেই চেতনা নিয়েই আগামী নতুন বাংলাদেশ তারা গড়ে তুলবেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর গেট মোড়ে এসে সেই মিছিলটি শেষ হয়েছে এবং শুধু ইসলামী ছাত্র শিবির নয়, হেফাজতে ইসলামের পক্ষ থেকেও কিন্তু একটি মিছিল বের করা হয়েছিল এবং এর বাইরে আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে নানান ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। সকালে জুলাই যারা শহীদ রয়েছেন তাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই যে দিনের কর্মসূচি শুরু করে প্রশাসন চট্টগ্রামের প্রশাসন এবং সেখানে আমরা দেখেছি চট্টগ্রাম জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর যারা চট্টগ্রামের প্রধান রয়েছেন তারা অংশ নেন এবং শহীদদের পরিবারে তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপরে চট্টগ্রামের সার্কিট হাউসে জুলাইয়ের যারা শহীদ রয়েছেন সেই শহীদদের পরিবার এবং আহতদের জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে এবং সেইখানে কিন্তু জুলাইয়ের চিত্র প্রদর্শন করা হবে এবং জুলাইয়ের যে বিভিন্ন ঘটনা কিন্তু সেখানে তুলে ধরা হবে এবং এখানে যারা এই সকল কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা বলছিলেন যে জুলাইয়ের যেই হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখন পর্যন্ত 1 বছর হয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি তারা দেখেননি এবং সেই জুলাই হত্যাকাণ্ডের বিচার তারা দাবি করছেন এবং সেই বিচারের দাবিতেও কিন্তু তারা এখানে স্লোগান দিয়েছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নে হাজারো তরুণ ছাত্র জনতা জীবন দিয়েছেন সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা বদ্ধপরিকর এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা জুলাই শহীদ পরিবার রয়েছেন তাদের পাশে সরকার সবসময় রয়েছে এবং তাদের সব ধরনের সহায়তার জন্য সরকার সবসময় প্রস্তুত। সেই সাথে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের পাশেও সরকার রয়েছে এবং তারা যেটি বলছেন যে জুলাইয়ের যেই স্বপ্ন সেই স্বপ্নকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং সেই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নেও সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন প্রশাসনের কর্মকর্তারা। এই মুহূর্তে 2 নম্বর গেট মোড়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি সমাবেশ করা হচ্ছে এবং একই সাথে চট্টগ্রাম সার্কিট হাউসে সেখানেও কিন্তু জুলাই যোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সহ নানান কর্মসূচি আয়োজন হয়েছে এবং প্রতিটি মসজিদে বাদ জোহর জুলাই শহীদদের স্মরণে বা তাদের আত্মার মাগফিরাত কামনা করে কিন্তু বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং দুপুরে জোহরের নামাজের পরে এনসিপির পক্ষ থেকেও কিন্তু বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। তো চট্টগ্রামে এই মহানগরে এইসব কর্মসূচির বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু নানান ধরনের আয়োজন রয়েছে এবং এই ছিল চট্টগ্রামের যে জুলাই শহীদদের যেই আয়োজন সেই আয়োজনের সবশেষ তথ্য। এবার আমরা বরিশালে যাব, সেখানে আমাদের আরেক সহকর্মী অমিত হাসান রয়েছেন তার কাছে। চট্টগ্রামের মতো বরিশালেও নানা আয়োজন এবং যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বরিশালে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং এই দিবসটি উপলক্ষে সকাল 9:30টায় আমরা দেখেছি যে নগরীর আমতলার মোড় এলাকায় একটি দেয়াল চিত্র প্রদর্শনী এবং একই সাথে যে সেই প্রদর্শনীর সকল সদস্যের উদ্বোধন করা হয়েছে এবং এতে জেলা কমিশনার এবং এই মুহূর্তে বরিশাল নগরী শিল্পকলা একাডেমিতে একটি সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যারা যোদ্ধা রয়েছেন তাদের নিয়ে সংবর্ধনা আলোচনা অনুষ্ঠান এবং জুলাই নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং এতে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সরকারি বেসরকারি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং সকাল থেকেই বরিশালে নানা আয়োজন করা হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি নতুল্লাবাদ এলাকায় একটি মিছিল করেছে বাংলাদেশ ছাত্র শিবির এবং তারা সেই যে সেখান থেকে আসলে আন্দোলনের শুরু হয়েছিল বরিশালের সেই নতুল্লাবাদ থেকে তারা আসলে স্বাধীনতার ঘোষণা এবং সেখান থেকেই সেই চত্বরের একটি নামকরণ তারা করেছেন এবং সেখান থেকে মিছিল করে তারা সদর পর্যন্ত এগিয়ে গেছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে বিভিন্ন সারাদিন ব্যাপী কিন্তু আয়োজন রয়েছে। এর মধ্যে কিন্তু যারা কর্মকর্তা কিংবা বক্তারা রয়েছেন তারা বলছেন যে জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের যারা আহত রয়েছে সেই আহতদের সুচিকিৎসা করতে
রাখতে হবে এবং যারা নিহত হয়েছে সেই নিহত পরিবারদের যে সম্মাননা সেটি প্রদান করতে হবে। এছাড়া স্বৈরাচার দোসরদের যথাযথ শাস্তি যেটি রয়েছে সেটি কিন্তু বাস্তবায়ন করতে হবে এমনকি প্রত্যাশা করছেন যারা আগত রয়েছেন তারা। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের যে বিভিন্ন জায়গায় আজকে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠান কিন্তু সকাল 7টা থেকেই শুরু হচ্ছে। সকাল 7টায় বাকেরগঞ্জে যে শহীদ পরিবার রয়েছে সেই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ফুল পুষ্পস্তবক অর্জন করা হয়েছে। এরপরে কিন্তু বরিশাল নগরীর আমতলার মোড়ে একটি দেয়াল চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে এবং সেটি প্রদর্শন করেছে বরিশালের যারা বিভাগীয় কমিশনার রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন এবং আহত যোদ্ধারা রয়েছেন তারা। এবং এই মুহূর্তে বরিশাল শিল্পকলা একাডেমিতে কিন্তু একটি স্মরণসভা কিংবা জুলাই শহীদ পরিবারদের কিংবা জুলাই যারা আহত যোদ্ধা রয়েছেন তাদের নিয়ে একটি সম্মাননার আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার রয়েছে, এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও আহত এবং নিহত পরিবারের মাধ্যমে সম্মাননার স্মারক প্রদান করা হবে। এবং এই মুহূর্তে শিল্পকলা একাডেমিতে যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা সেই জুলাইয়ের যে পটভূমি কিংবা জুলাইয়ের সময় যে আন্দোলনের সময়টা সেটি কিন্তু তারা তুলে ধরছেন এবং বিভিন্নভাবে কিন্তু তারা আসলে সেই সময়টা স্মৃতিচারণ করছেন। এবং যারা আগত রয়েছেন কিংবা যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে এই সব অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু সেটি কিন্তু সকলের মাঝে স্থায়ী থাকবে এবং এছাড়া যে দেয়াল চিত্র প্রদর্শনীগুলো আসলে নতুন প্রজন্ম যারা রয়েছে, আগামী প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু জুলাই সম্পর্কে কিংবা জুলাই আন্দোলন সম্পর্কে জানতে পারবে। এই জন্যই কিন্তু এরকম আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এবং একই সাথে বরিশালে বিকেলে কিন্তু বরিশাল জামাত ইসলাম এবং ইসলামী বাংলাদেশ এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মিছিল রয়েছে, সমাবেশ রয়েছে। এবং বরিশালে সকাল থেকেই যে আয়োজনগুলো রয়েছে তাতে কিন্তু যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, একই সাথে সাধারণ যে নগরবাসী রয়েছে, সাধারণ জনতা রয়েছে তাদের উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। আহত নিহতদের পরিবারের যারা সদস্য রয়েছে তারাও একই সাথে কিন্তু এই যে দিবসটি সেটি উদযাপনে অংশগ্রহণ করছেন এবং তারা বলছেন যে এই অনুষ্ঠানগুলো যাতে মাসব্যাপী কিংবা প্রতি বছরই আয়োজন করা হয়, এর মাধ্যমে আসলে জুলাইয়ের যে চেতনা সেটি আরো উজ্জীবিত হবে এবং জুলাই আন্দোলনের যে স্পিরিট সেটি বজায় থাকবে বলে তারা মনে করেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী চলছে নানা আয়োজন, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জনরোষ আর তিরস্কার ও ঘৃণার সঙ্গী করে হাজারো শহীদের রক্ত মারিয়ে 1 বছর আগে এদিনে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। সেদিন গণভবন দখলে নেয় ছাত্র জনতা। একদিকে ছিল বিজয় মিছিল, অন্যদিকে নৃশংসতা। শেখ হাসিনার দেশ ছাড়ার পরও যাত্রাবাড়ি ও আশুলিয়াতে চলে গণহত্যা। রক্তে লেখা সেই 36 জুলাই নিয়ে আরও জানাবেন সিফাত শাহরিয়ার। মাথায় গুলি করে মারছে ভাই, কে বলি শুনি একটা ভাই, আরো 3 জন স্পট ডেড ভাই, এই নিতে 4 জন। ভাইয়ের লাশের সুরতহাল বাদ দিয়ে বুলেটে বিদীর্ণ বুক নিয়ে কাটাতার তাজা রক্ত, দমবন্ধ টিয়ার গ্যাস মারিয়ে গণভবনের কয়েক গজে যখন মুক্তিকামীরা, সূর্য তখন মগজে। গণভবনের দরজা খোলা, এক সময়ের দুর্দণ্ড প্রতাপ আর ক্ষমতার উপর জনরোষের তিরস্কার, পালালেন শেখ হাসিনা। আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে সেটি বড় অক্ষরে হলো প্রধান খবর। Bangladesh Prime Minister has resigned and left the country. She has actually already left the country. বিদ্রোহ রূপ নিল বিজয়ে। হাজার থেকে লাখে গণভবন, সংসদ ভবন, রাজপথ তখন মানুষের। টানা 1.5 যুগের নির্যাতিতদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে মুহূর্তেই। অনেক দিন যাবত থেকে যে আন্দোলন, যে সংগ্রাম চলছিল, তারপরে এক দফার যে দাবি সেটি সবশেষ আদায় হলো এবং সাধারণ যে মানুষ রয়েছে, সর্বস্তরের মানুষ, তারা এখানে এসে যুক্ত হয়েছে।
আর ৭১-এ মুক্তিযুদ্ধ করতে পারি নাই, 2024 সালে মুক্তিযুদ্ধের বিজয় হওয়ার পরে যে আনন্দটা, সেই আনন্দটা পাচ্ছি। আমরা যেটি দেখছি, সাধারণ যে মানুষ, ছাত্র জনতা সকলে এসে এই গণভবনে এবং এই যে ভেতরে প্রবেশ করছে। অনেকদিন ধরে গণভবনের সামনে দিয়ে হাঁটার অধিকার হারিয়ে ফেলেছিলাম। এখন দেখলাম যে তুমি আমার অধিকারকে গলায় চেপে ধরেছো। হ্যাঁ, সেই অধিকার কিভাবে আদায় করতে হয় আমার ছোট ছেলেরা দেখিয়ে দিয়েছে। সেখানে চলে গেছে, খুব স্বৈরাচারী করছে। আমরা চাই এবার সুষ্ঠু শাসন আবার প্রতিষ্ঠিত হোক। একদিকে বিজয় উল্লাস, ঠিক তার উল্টো পিঠে রাজধানীর দুই প্রবেশমুখ সাভার, আশুলিয়া ও যাত্রাবাড়িতে চলে নৃশংসতা। সকাল থেকে দুপুর ২:৩০ পর্যন্ত কয়েকজন নিহত হলেও বড় সহিংসতা ঘটে তারপর। ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, যাত্রাবাড়ি থানার ভেতর থেকে গ্রেনেড সদৃশ কিছু নিক্ষেপ করা হয় ছাত্র জনতার উপর। দিক বিদিক ছোটাছুটির মধ্যে কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারায় অর্ধশত মানুষ। নিরস্ত্র অনেকেই আকুতি জানিয়েও শেষ রক্ষা পায়নি। আধা ঘন্টা পর গলি আর ফুটপাত পরিণত হয় তাজা লাশের স্তূপে। অন্য প্রান্ত সাভার, আশুলিয়ায় রাত পর্যন্ত শুধু গুলিবর্ষণ আর হত্যাই হয়নি, ৬ জনের লাশ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংসতার সাক্ষী হয় দেশ। এর আগে কারফিউ ভাঙতে বিচ্ছিন্নভাবে হত্যাযজ্ঞ চলে শহরের বিভিন্ন পয়েন্টে। চানখারপুলের সকাল ছিল বেশি বিভৎস, নিকট দূরত্ব থেকে নগ্ন হামলা চলে সেখানে। এমন তাজা রক্ত মগজ দিয়ে আজন্ম পঙ্গুত্ব বরণ করে নিয়ে ক্ষমতা মারিয়ে যে বিজয়, সেটিই তো জুলাই। ৩৬ জুলাই। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে নেত্রকোনায় শহীদ হয়েছেন ১৭ জন। এদের মধ্যে বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আন্দোলনের ১ বছর পরও এখনও শহীদদের স্মৃতি ধরে রাখতে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এমন অভিযোগ পরিবারগুলোর। এদিকে জেলা প্রশাসক জানান, জুলাই শহীদদের স্মৃতি রক্ষায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। রিফাত আহমেদ রাসেলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার ওমর ফারুক জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারির একজন যোদ্ধা। ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর লক্ষ্মীবাজারে পুলিশের গুলিতে নিহত হন এই তরুণ। ছেলের মৃত্যু এখনো দুঃস্বপ্ন হয়ে তাড়া করে বেড়ায় মাকে। ছেলের রেখে যাওয়া শালিক পাখি এখন তার একমাত্র সান্ত্বনার আশ্রয়স্থল। পাখির নামও রেখেছেন অমর। তিনি চান ছেলে অমর ফারুকের নামেই নামকরণ হোক বিরিশিরি ব্রিজের। কত ছেলের মুখের দিকে ছায়া তাকিয়ে আমার উপরের মতো দেওয়া যায় পাই না, আমার উপরের মতো আমি আর কেউ দেখি না। আরেক শহীদ রমজান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর পর ভেঙে গেছে পুরো পরিবারের স্বপ্ন। পরিবারের বসবাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণ করা হলেও বেঁচে থাকার জন্য স্থায়ী ব্যবস্থার দাবি পরিবারের। নির্দোষে আমার সন্তানদের রাস্তায় গুলি করে ফেলা দিছে। ফ্যামিলির মধ্যে আমার কেউ ভরসা দেওয়ার মতো বা কোনো সাহায্য করার মতো এরকম সন্তান আমার আর নাই। আমার বাইরে যে কি কারণে মারছে বা কোনো অপরাধে তার কোনো বিচার পাই নাই, আর মনে হয় না পাবো। এই সরকার ফুটগত আর দ্বিতীয় সরকার কি আমার কি ফুট করবো না কি করবো, এটা আমি ভাবতে আছি না। একমাত্র সন্তান জাকিরকে হারিয়ে পাগল প্রায় মা মিছিলি বেগম। তার ইচ্ছে অনুযায়ী ছেলের কবরের পাশেই থাকার ব্যবস্থা করেছে প্রশাসন, তবে জীবন ধারণের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ তার। আল্লাহ আমার ছেলেরে আল্লাহ জান্নাত দিয়ে যায়, আর আমার ছেলে যা আশা ছিল আল্লাহ তাহা আশা পূরণ করে আল্লাহর কাছে আমি এই শুকর আদায় করি আল্লাহর কাছে। জুলাই আন্দোলনে নিহত জেলার ১৭ পরিবারের মধ্যে
দরিদ্র 4 পরিবারকেই ইতিমধ্যেই সরকারি ঘর দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। শহীদদের স্মৃতি রক্ষার্থে নেওয়া হচ্ছে উদ্যোগ বলেও জানান এই কর্মকর্তা। 17 জন শহীদের জন্য 17টি রাস্তা নামকরণ করার জন্য এবং ফলক সহ, তো সেই 17টির কিন্তু ফলক অলরেডি হয়ে গেছে, জাস্ট উন্মোচনের অপেক্ষায়। অর্থাৎ আপনারা যে প্রশ্নগুলো করছেন, যেটা শহীদদের যে দাবি, সেই দাবির লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো এই 17টি কিন্তু আমরা 5 আগস্টের আগে এই 17টি রাস্তার নাম ফলক করা হয়ে গেছে, এটি কিন্তু আমরা উন্মোচন করব। গত মে মাসে জেলায় জুলাই বিপ্লবে আহত সাংবাদিক, শিক্ষার্থী সহ 137 জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করে প্রশাসন। তবে আন্দোলনে সরব অনেক শিক্ষার্থী এখনো কর্মহীন। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। শরৎপুরের জাজিরায় আবারও ভয়াল রূপ ধারণ করেছে পদ্মা। ভাঙনের নদীগর্ভে বিলীন হয়েছে গাছপালা সহ বহু স্থাপনা। স্থানীয়রা জানায় ভোর থেকে নদীর ভাঙন তীব্র আকার ধারণ করে। আলমকান্দির 0 পয়েন্ট এলাকায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের শেষ অংশ ভেঙে যায়। নিমিষেই পদ্মায় তলিয়ে যায় জামে মসজিদের দোতলা পাকা ভবন ও গাছপালা। ভোর থেকেই নদীর তীরবর্তী বাসিন্দারা ঘরবাড়ি ও মালামাল সরিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। গেল 1 মাসের ভাঙনে পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের 800 মিটার সহ প্রায় 1 কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। আগ্রাসী পদ্মা কেড়ে নিয়েছে অন্তত 40টি স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও তা কোনো কাজে আসছে না। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের 16টি গেট খুলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে পানির স্তর বিপদসীমায় পৌঁছে যাওয়ায় মধ্যরাতে গেটগুলো খুলে দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটির কাপ্তাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, সেখানকার কি অবস্থা দেখছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল রাত 12টা থেকে মূলত এই কাপ্তাই যে বাঁধের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। মূলত আপনি জানেন যে কাপ্তাই হ্রদের উচ্চতা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 109 ফুট। 108 ফুট যে পানির স্তর হলেই মূলত বিপদসীমা হিসেবে ধরে নেওয়া হয় এবং এরপরই মূলত পানি ছেড়ে দিয়ে বাঁধকে যেমন বিপদমুক্ত রাখার চেষ্টা করা হয়। একই সঙ্গে আপনি জানেন যে এই 108 ফুট পানি হলেই মূলত রাঙামাটি সদর, কাপ্তাই, লংগদু, বাঘাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়ি এই যে 6টি উপজেলা রয়েছে তার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে ঘর বাড়ি, স্থাপনা এবং যে সড়ক ব্যবস্থা রয়েছে আভ্যন্তরীণ, সেগুলো আসলে ব্যাপকভাবে ডুবে যায় এবং সেই যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। গত 28শে জুলাই থেকে মূলত এই অবস্থা তৈরি হয়েছে। এই কারণেই মূলত গতকাল রবিবার সকালের দিকে একবার পানি ছেড়ে দেওয়ার এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন, কিন্তু শেষে আবার বিকাল 3টা নাগাদ একটি পানি ছেড়ে দেওয়ার হবে মর্মে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়। এই রাঙ্গামাটির যে কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ আছে তারা সেটি করেছিলেন, কিন্তু পানির স্তর আসলে সেভাবে গতি না পাওয়ায় আবার সেখান থেকে তারা সরে এসে আজকে সকাল 10টা নাগাদ আবার খুলে দেওয়ার একটা পরিকল্পনার কথা তারা জানিয়েছিলেন, বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার করেছিলেন। কিন্তু গতকাল রাতে আবার যখন পানির গতি বেড়ে যায় রাত 12টায় মূলত এই যে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির যে কাপ্তাই বাঁধ সেখানকার 16টি কপাট খুলে দিয়ে মূলত 6 ইঞ্চি করে পানি নির্গমনের ব্যবস্থা করা হয়েছে। একটুখানি বলে রাখি, এই যে 16টি জলকপাট খুলে দেওয়া হচ্ছে সেখানে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে, চট্টগ্রামের যে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত রয়েছে কর্ণফুলী নদী, সেখানে আসলে আশ্রয় পড়ছে। একই সঙ্গে আপনি জানেন যে কাপ্তাই বাঁধের যে 5টি যে বিদ্যুৎ উৎপাদন ইউনিট রয়েছে সেখানে আসলে প্রতি সেকেন্ডে 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং যেটি জাতীয় গ্রিডে সরাসরি সঞ্চালন হচ্ছে। একই সঙ্গে সেখানে 32,000 কিউসেক পানি নির্গত হচ্ছে। দুটি স্থান দিয়ে মূলত এই মুহূর্তে 41,000 কিউসেক পানি বঙ্গোপসাগরে যাচ্ছে কর্ণফুলী নদী হয়ে। একটুখানি বলে রাখি, এই 109 ফুট যে উচ্চতার কাপ্তাই বাঁধ এটি যে তৈরি হয়েছে এর আশেপাশে যে অঞ্চলগুলো নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে আসলে ঘর বাড়ি স্থাপনা নির্মাণ হওয়ার যে নিচে
109 ফুটের নিচে হয় মূলত সেগুলো হলে ডুবে যাচ্ছে। আর প্রতি বছর এই বর্ষা মৌসুম আসলেই উজানের ঢল এবং বৃষ্টিপাতের কারণে পানির উচ্চতা বেড়ে যায়, যার কারণে এই অবস্থা তৈরি হয়। তবে পানি ছেড়ে দেওয়ার এই হারটি আসলে নির্ভর করবে আরও কি পরিমাণ পানির উচ্চতা বাড়বে সেটির উপর। যতক্ষণ পর্যন্ত পানির উচ্চতা অব্যাহত থাকবে আসলে পানি ছাড়ার ব্যবস্থাটা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাঁধ কর্তৃপক্ষ। রাঙ্গামাটির কাপ্তাই বাঁধ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা। কুমিল্লার পাটের সংকটে গেল 6 বছরে বন্ধ হয়েছে পাটজাত পণ্য উৎপাদনকারী 6টি কারখানা। এসব কারখানা বন্ধে একদিকে শ্রমিকরা যেমন হারাচ্ছে তাদের কর্মসংস্থান, একই সাথে কমছে রপ্তানি আয়। ব্যবসায়ী নেতারা বলছেন সংকট সমাধান সহ কারখানার উৎপাদনে গতি আনতে দরকার পর্যাপ্ত পাটের যোগান। কারখানা কর্তৃপক্ষ বলছে আর্থিক সংকট কাটিয়ে বন্ধ কারখানাগুলোকে উৎপাদনে ফিরতে এগিয়ে আসতে হবে সরকারকে। মাসুদ আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যন্ত্রের গতি আর কারিগরের দক্ষতায় পাট তৈরি হচ্ছে বাহারি পণ্যের। সুতা, ব্যাগ, জুতাসহ উৎপাদিত এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা, চীন ও ভারতে। তবে পাটের কাঁচামাল সংকটে ধুঁকছে কুমিল্লার কারখানাগুলো। উৎপাদন নেমেছে অর্ধেকে। আছে দক্ষ শ্রমিক ও আর্থিক সংকটও। বৈদেশিক মুদ্রা আয়ে ভূমিকা রাখা কুমিল্লার এসব কারখানায় সংকট সমাধান সহ গতি আনতে দরকার পর্যাপ্ত পাটের যোগান। পাটের সংকট, পাটের দাম বেশি না, পর্যাপ্ত পাট পাচ্ছিলাম না আগে, তখন অর্ডার ছিল কিন্তু পাট না পাওয়ার কারণে সাময়িক বন্ধ ছিল আর কি। বহির্বিশ্বের বাজারে পাটের উৎপাদিত পণ্যের দাম কম হওয়ায় লোকসানে ব্যবসায়ীরা। তাই আর্থিক সংকট এড়াতে উৎপাদন বন্ধে বাধ্য হচ্ছেন তারা। ভুগছে এখন পাট শিল্পর সাথে যারা জড়িত, যারা পাটের বিভিন্ন পণ্য রপ্তানি করেন, তারা দক্ষ কারিগর এবং পাটের প্রাপ্য স্বল্পতার কারণে এবং দাম অনেক বেশি হওয়ার কারণে তারা অনেক পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি করতে পারছেন না। এর সাথে জড়িত হয়েছে বিদেশে পণ্যের দাম কম। এখন আমার কস্টিংয়ের সাথে যদি আমার সেলের প্রফিট না থাকে তাহলে আমি কীভাবে উৎপাদন করব? এটা অনেক বড় আকার ধারণ করছে। পাটের কাঁচামাল, দক্ষ শ্রমিক ও আর্থিক সংকটে 2018 সাল থেকে পর্যায়ক্রমে কুমিল্লায় প্রায় 6টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আর্থিক সংকট কাটিয়ে বন্ধ এসব কারখানা উৎপাদনে ফিরতে সরকারকে এগিয়ে আসতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। মালিক পক্ষের সঙ্গে কথা বললে আসলে জানা যায় যে তারা যে অজুহাতগুলো দেন আমাদেরকে, তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের কাঁচামালের স্বল্পতা আছে, তাদের জনবলের স্বল্পতা, অর্থাৎ জনবল তারা পাচ্ছেন না। একই সাথে তাদের আর্থিক সংকটের কথাটাও তারা বলে থাকেন। তবে কিছু কারখানা বলেছেন যে তারা হয়তো পুনরায় চালু করার একটা উদ্যোগ গ্রহণ করছেন। আশা করা যাচ্ছে এগুলো চালু হলে হয়তো আগের অবস্থায় আবার ফিরে যেতে পারে। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে কুমিল্লার 17 উপজেলায় গেল বছরের ব্যবধানে পাট চাষ কমেছে 212 হেক্টর জমিতে। গেল মৌসুমে জেলায় পাট চাষ হয়েছে 1022 হেক্টর জমিতে, আর চলতি মৌসুমে চাষ হয়েছে 810 হেক্টরে। মাসুদ আলম, এখন কুমিল্লা। নড়াইলে 116 বছরের পুরানো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবনে ঝুঁকি নিয়ে চলছে বিচার কাজ। 3 যুগ আগে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও পরিত্যক্ত ভবনে চলছে কার্যক্রম। এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তবে কর্তৃপক্ষ বলছে নতুন ভবন তৈরির পরিকল্পনা রয়েছে। মোহাম্মদ ইমরান হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 1912 সালে নির্মিত হয় নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন। প্রায় 116 বছরের এই ভবনে সামান্য বৃষ্টি হলেই ছাদ থেকে চুইয়ে পড়ে পানি, এছাড়া খসে পড়েছে পলেস্তরা। অথচ জরাজীর্ণ এই ভবনেই চলছে লোহাগড়া ও নড়াগাতি থানার প্রায় 5 লাখ মানুষের বিচার কার্যক্রম। জেলা জজ কোর্টের মূল ভবনে প্রয়োজনীয় এজলাস না থাকায় জেলা প্রশাসকের পরিত্যক্ত ভবনে 2 এজলাসে প্রতিদিন ভিড় করছেন শত শত বিচার প্রার্থী। গণপূর্ত বিভাগ 1990 সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও নির্মাণ করা হয়নি নতুন ভবন। বর্ষা মৌসুম আসলে আমরা উপর দিকে তাকায় থাকি, এজলাসে না তাকায়, কারণ আমরা জানি এই ভবনটা আজ থেকে 30 বছর আগেই পরিত্যক্ত ঘোষণা হওয়ার পরেও অদ্য অবধি চিফ জুডিশিয়াল ভবন না হওয়ার কারণে এখানে আমাদের বিচার কার্য চলে। এই ভবনটি এত পুরাতন, উপরের ছাদ থেকে আমরা দেখি সিলিংয়ের বিশেষ অংশ ভেঙে ভেঙে পড়ে, বিভিন্ন জায়গায় ফাটা দাগ আছে। আইনজীবীরা এবং বিচার প্রার্থীদের জীবন আশঙ্কাজনক, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
দুইতলা বিশিষ্ট এই ভবনে সিনিয়র জুডিশিয়াল 1 ও 2, আমলি আদালত, লোহাগড়া ও নড়াগাতি থানার কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও ভবনটিতে রয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরা, অতিরিক্ত ও সহকারী পিপিদের চেম্বার, লাইব্রেরি ও রেকর্ড রুম। এখানে আমাদের বিচার প্রার্থী যারা আসেন তাদের ক্ষেত্রেও যেমন ঝুঁকিপূর্ণ, আইনজীবী এবং বিচারকদের জন্য ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় যদি এই ভবনটা ধসে পড়ে তাহলে প্রাণহানির শঙ্কা আছে। আমরা বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং জেলা জজ মহোদয়কে আমরা বিষয়টি অবহিত করেছি। যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে এর দায় কে নেবে। পাশাপাশি বৃষ্টির সময় আমরা দেখেছি ভবনটা কাঁপে। গণপূর্ত বিভাগ বলছে জজ কোর্ট ভবনের 3য় তলায় নতুন করে এজলাস নির্মাণের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। এছাড়া আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানান কর্মকর্তারা। সম্প্রতি নড়াইলের সিজিএম ভবনের জন্য একটি প্রস্তাব প্রেরণ করা হয়েছে প্রায় 93 কোটি টাকা। সেখানে রয়েছে সাব স্টেশন, জেনারেটর, লিফট সহ আনুষঙ্গিক সুবিধা। ভবনটির কাজ বাস্তবায়ন হলে এলাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং যারা বেসারকারি সেবার জন্য আসবে তাদের জন্য সহজ হবে বলে আমি মনে করি। 2014 সালে জজ কোর্টের মূল ভবনের পাশে 1 একর 7 শতক জমিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের জন্য জমি অধিগ্রহণ করা হয়। তবে ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ না হয় শুরু হয়নি নির্মাণ কাজ। এখন নড়াইল। মানিকগঞ্জে প্রায় 55 কোটি টাকা ব্যয়ে নির্মিত বালিরটেক সেতুতে দীর্ঘদিন ধরে অচল সড়কবাতি, বৈদ্যুতিক সংযোগের অভাবে পুরো সেতুটি থাকে ঘোর অন্ধকারে। উদ্বোধনের সময় রেলিং ছাড়াই চালু হলেও 5 বছরেও সম্পন্ন হয়নি কাজ। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আসাদ জামানের প্রতিবেদন। 2 বছরেরও বেশি সময় ধরে অচল স্ট্রিট লাইট। সন্ধ্যার পর ঘোর অন্ধকারে ডুবে যায় মানিকগঞ্জের বালিরটেক সেতু। এতে বাড়ছে ছিনতাই, মাদক সেবন ও দুর্ঘটনার ঝুঁকি। 2016 সালে কালীগঙ্গা নদীর ওপর প্রায় 55 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বালিরটেক সেতু। রাজধানীর সঙ্গে সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার সহজ যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সেতু। কিন্তু উদ্বোধনের 5 বছর পার হলেও শেষ হয়নি পুরো নির্মাণ কাজ। দুপাশের যে কোনো পাশে কিন্তু রেলিং নাই। আমরা দেখি মাঝে মাঝে ছোট ছোট দুর্ঘটনা কিন্তু এখানে ঘটে থাকে। সন্ধ্যা পর অনেক লোকজন ঘুরতে আসতে পারে না, তো ভয় লাগে। ব্রিজের লাইটের কারণে বেচা কিনা হয় না, বিক্রি হয় না। 7-8টা বাজে লোকজন থাকে না, সব চলে যায়। যদি রাস্তায় ব্রিজের উপর যদি লাইটগুলো ঠিক মতো থাকতো তো আমাদের যাতায়াতের কোনো সমস্যা হতো না, ভালো হতো। আমাকে জোর দাবি এই ব্রিজের লাইট আর রেলিং দেয়। লাইটটা যদি এখন চালু হয় আর রেলিংটা চালু করে দেয়, লোকজন চলাফেরার জন্য ভালো হয়। সেতুটি ঘিরে বেড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য, তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। বালিরটেক সেতুর স্ট্রিট লাইট চালুর জন্য ইতোমধ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে, আর বরাদ্দ পাওয়া সাপেক্ষে সেতুর রেলিং স্থাপনের কাজও করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ইতিমধ্যে বিভিন্ন কারণে বৈদ্যুতিক তার চুরি হওয়া বা অন্যান্য কারণে বাতিগুলো যেহেতু জ্বলছে না, আমরা এলজিডির রক্ষণাবেক্ষণ খাত থেকে একটি জরুরি প্রকল্প গ্রহণ করেছি। আমরা এবছর সোলার স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দিচ্ছি। লক্ষাধিক মানুষের দৈনন্দিন যাতায়াত, জীবিকা ও নিরাপত্তার সঙ্গে জড়িত বালিরটেক সেতু। দিনের আলো যা উন্নয়নের প্রতীক, রাত নামলেই সেটিই হয় আতঙ্কের পথ। তাই দ্রুত স্ট্রিট লাইট চালু এবং রেলিং স্থাপন করে সেতুটিকে নিরাপদ ও চলাচলের উপযোগী করে তোলার দাবি স্থানীয়দের। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, 2024 সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়। তিনি বলেন, 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে জেলা প্রশাসনের আয়োজনে ভিডিও বার্তা তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা 16 বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল। চাকরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতির স্বজনপ্রীতি ও তদবির বাণিজ্য। তিনি বলেন, দীর্ঘ এ সময় প্রতিটি সেক্টরে মাফিয়া তন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল। 2024 সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়। 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এদেশের এই বিপুল সংখ্যক তরুণরা 16 বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল। ভালো ফলাফল করেও চাকরির জন্য হতাশীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে। চাকুরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি, স্বজনপ্রীতি,
আর তদবির বাণিজ্য। যে তরুণ ঘুষ দিতে পারেনি, এলাকার মাফিয়াদের সঙ্গে সখ্য গড়ে তুলতে পারেনি, তার চাকরি হয়নি। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি, যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার, এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফেসিবাদী শাসকের টনক নড়েনি। দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল। মানিকগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে পৌরসভার অধিকাংশ সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পৌর শহরের বাসিন্দারা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, বেহাল সড়ক সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং বাসিন্দাদের দুর্ভোগের বিষয়ে বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেথা এলাকায়। তো আমাদের এই মানিকগঞ্জ পৌরসভা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে কিন্তু ১৯৯৭ সালে কিন্তু এটি প্রথম শ্রেণীতে উন্নীত হয়। তো প্রথম শ্রেণীতে উন্নীত হওয়ার পর যে সেবা বাড়ার কথা, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সেবা কিন্তু নাগরিকদের কমেছে। এই যে ৪২.৩৬ বর্গ কিলোমিটারের মধ্যে কিন্তু প্রায় ২.৫ লাখ পৌর বাসিন্দার বসবাস। এখানে কিন্তু প্রায় ৩০০ মিটার মতো কাঁচা এবং পাকা সড়ক রয়েছে, যার অধিকাংশই কিন্তু একেবারে বেহাল। কোথাও এমন অবস্থা দাঁড়িয়েছে বৃষ্টির মধ্যে যে চলাচল করা কিন্তু এখন দুর্বিষহ বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে স্কুল চলাচল করা কিন্তু এখন দুর্বিষহ বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে স্কুলগামী, বয়স্ক, বৃদ্ধ বা পথচারী যারা রয়েছে তাদের কিন্তু বেশি অসুবিধায় পড়তে হয়। অপরদিকে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে কয়েকদিনের বৃষ্টিতে প্রায় দেখা গিয়েছে যে হাঁটু পানির মতো কিন্তু নিমজ্জিত রয়েছে। অপরদিকে আমরা কথা বলেছি মানিকগঞ্জ পৌরসভার যে নির্বাহী প্রকৌশলী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ছোট ছোট যে কাজগুলো রয়েছে, যেগুলো ভাঙাচোরা এবং পানিতে ডুবে গেছে, সেগুলোতে কিন্তু তারা অন্যান্য রাস্তার রাবিশ কিন্তু এখানে তারা ফেলছেন। আর তারা এই সড়ক সংস্কারের জন্য ৭টি স্কিম নিয়েছে, যেগুলো আসলে কার্যাদেশ দেওয়া হলেও কিন্তু এখন পর্যন্ত সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি বৃষ্টির কারণে। তিনি জানিয়েছেন যে এগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা দৃশ্যমান হয়ে উঠবে এবং পৌরসভা দুর্ভোগ থেকে লাঘবে কিছুটা লাঘব হবে। তো এই ছিল আমার কাছে পৌরসভা থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে বেহাল সড়ক ব্যবস্থা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। এদিকে শেরপুর পৌর এলাকার রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত, উঠে গেছে সড়কের পিচ। সামান্য বৃষ্টিতে সড়কের খানা খন্দে তৈরি হয় জলাবদ্ধতা, যাতে যানবাহন উল্টে প্রায়ই ঘটে দুর্ঘটনা। সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও সেই কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শেরপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৪১টি মহল্লায় প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা থাকলেও শহরের চিত্র বলে ভিন্ন কথা। শেরপুর জেলা শহর থেকে চাপাতলি হয়ে এতিমখানা, কসবা কাচারিপাড়া থেকে কসবা কাঠগড় হয়ে শেরিপাড়া সহ শহরের প্রধান সড়কগুলোই যান চলাচলের অযোগ্য। সড়ক জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, উঠে গেছে সড়কের পিচ। সামান্য বৃষ্টিতেই সড়কের খানাখন্দে যানবাহন উল্টে প্রায় ঘটে দুর্ঘটনা। আমরা পৌরসভার প্রথম শ্রেণীর বাসিন্দা। আমরা নিয়মিত পৌর ট্যাক্স, কর সকল কিছু দিয়ে থাকি, কিন্তু আমাদের রাস্তা কেন এরকম ভাঙা থাকবে? দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খুব খারাপ। আমাদের যেখানে যাইতে সময় লাগে আধা ঘন্টা, ওই জায়গায় এখন ১-১.৫ ঘন্টা লাগে। সামান্য একটু বৃষ্টির কারণে আমাদের দেখা গেছে এখানে হাঁটু পরিমাণ পানি হয়ে যায়। পোলা মানে স্কুলে যেতে সমস্যা, তারপরে বিভিন্ন প্রকার চুলকানি রোগ বালাই ছড়াই আছে। একটা মাল সাবানি নিয়ে যান যায় না, আমাদের শরীরের ক্ষতি হয়। এই পানি জমে থাকার কারণে আমরা হাঁটতে পারতেছি না। স্থানীয়রা বলছেন পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২২৬ কিলোমিটার রাস্তা রয়েছে, যেখানে ১৮০ কিলোমিটার পাকা সড়ক এবং ৪৬ কিলোমিটার সড়ক কাঁচা। পৌরসভার প্রতিটি সড়কে খানাখন্দ ও জলাবদ্ধতা থাকলেও পৌর কর্তৃপক্ষ বলছে মাত্র ২০ কিলোমিটার সড়কে সংস্কার প্রয়োজন। ১০-১২ বছর ধরে রাস্তাটা ভাঙ্গা একদমই হয়ে গেছে গা, অনুপযোগী হয়ে গেছে। মানুষ চলাচল করতে পারে না, একটা রুগী যাইতে পারে না এই রাস্তা দিয়ে। আমাদের এলাকায় যদি কোনো আগুন লাগে, ফায়ার সার্ভিসের গাড়ি এবং কি কোনো মুমূর্ষু রুগী যদি হসপিটালে নিতে হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে খুবই কষ্ট হয়। ভাঙ্গার চূড়া রাস্তার জন্য গাড়ি ক্ষতি হয়, যাত্রী ক্ষতি হয়, যাত্রী হাত পা ভাঙিয়ে পড়ে যায়,
গাড়ি পোল্ট্রি খেলে গাড়ির সমস্যা পাতি ভাঙে। আমি অলরেডি আমাদের ইঞ্জিনিয়ারিং দপ্তরকে নির্দেশনা দিয়েছি যে যে জায়গায় পডলস হয়েছে বা বড় বড় গর্ত হয়েছে সেই গর্তগুলা ধরে রোড ধরে ধরে একটা এস্টিমেট করে আমরা ঠিকাদার দিয়ে কাজ করবো, আমরা নিজেরা আর করব না, যে ক্ষেত্রে যাতে একটু স্বচ্ছতা বা জবাবদিহিতা নিশ্চিত হয়। আর আপনাদের অবজারভেশনে যে রোডগুলো এসছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা এইটা নির্ধারণ করে এস্টিমেট করে আমরা সীমিত টেন্ডারিং মেথডে আমরা চলে যাব। যান চলাচলের অযোগ্য এসব সড়ক পৌরবাসীর নিত্যদিনের ভোগান্তির প্রতিচ্ছবি। দীর্ঘ কয়েক বছর ধরে চলা এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারেনি পৌরসভার হাজারো বাসিন্দা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। শেষ করছে এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরও একবার। ঐতিহাসিক জুলাই ঘোষণা আজ, বিশেষ ট্রেনে ঢাকার পথে ছাত্র জনতা। রাজশাহীতে জরাজীর্ণ ট্রেন দেয় শিক্ষার্থীদের ক্ষোভ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসে নানা আয়োজন, বছর পেরোলেও শহীদদের স্মৃতি রক্ষায় উদ্যোগ না থাকায় পরিবারের হতাশা। পাট সংকটে কুমিল্লার 6 বছরে বন্ধ 6 কারখানা, ফের উৎপাদনে যেতে সরকারকে এগিয়ে আসার আহ্বান। এবং নড়াইলের 100 বছরের পুরনো পরিত্যক্ত ভবনে বিচার কাজ বরাদ্দ না পাওয়ায় শুরু হয়নি। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।